বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই, নিষিদ্ধের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত। ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না, আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১শে মে। ৭ জানুয়ারির ভোটে ব্যয়সীমার চেয়ে ২.৫ কোটি টাকা কম খরচ আওয়ামী লীগের, ইসিতে বিবরণী জমা। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার রানের পাহাড়, ৪৫৫ রানে পিছিয়ে বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। যমুনার পাড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের ৮০% কাজ শেষ, মে মাসে জাতীয় গ্রিডের সরবরাহের আশা। বুয়েটে ফিরছে ছাত্র রাজনীতি। প্রশাসনের জারি করা ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তিটি স্থগিত করেছেন হাইকোর্ট। ওই সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে জারি করেছেন রুলও। রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ। ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। শাকের আরজুর রিপোর্ট। ছাত্র রাজনীতি নিয়ে গেল কয়েকদিন ধরে অস্থির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এক পর্যায়ে ক্লাস পরীক্ষাও বর্জন করে বুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের প্রবেশকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি। অন্যদিকে বুয়েটে ছাত্র রাজনীতি ফেরত চেয়ে শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ। এমন পরিস্থিতিতে সোমবার হাইকোর্টে রিট করেন বুয়েটের ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি। বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালের বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক বলে উল্লেখ করে তা স্থগিত চান রিটকারী। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ২ লাইনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি বুয়েটের অর্ডিন্যান্স এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক সহ সিনিয়র নেতারা এজলাসে উপস্থিত ছিলেন। পরে হাইকোর্ট বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দেন। যদি প্রয়োজন হয় তাহলে ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ছাত্র রাজনীতি কন্ট্রোলের জন্য কিছু পদক্ষেপ নিতে পারবে। সেটা হচ্ছে মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিন্যান্সেও নেই, বাংলাদেশ সংবিধানেও নেই। এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। আমাদের যারা রাষ্ট্রবিরোধী যারা কর্মকাণ্ডে জড়িত এবং বিএনপি, জামাত এবং তাদের এই উস্কানিতে আজকে বিশ্ববিদ্যালয়ে এই সাধারণ ছাত্রদেরকে তারা ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যের কারণে। একমাত্র ছাত্রলীগ করতে পারবে না, কিন্তু তারা করতে পারবে। আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রলীগ সভাপতি বলেন, বুয়েটের নিয়ম মেনেই রাজনীতি করবে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় যদি কোনো ধরনের নিয়মকানুন বিধিবিধান করে যেটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেটি বুয়েট অর্ডিন্যান্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটিকে আমরা স্বাগত জানাবো, কিন্তু যে কোনো মূল্যে আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চাই। আবরার ফাহাদের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০১৯ সালের ১৯ অক্টোবর বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট প্রশাসন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে বুয়েটে নিষিদ্ধ হিজবুত তাহরীর শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ এবং মদতদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে বুয়েটের অচলাবস্থা ও অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তিও চান তারা। মহান মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলন সংগ্রামে বুয়েটের ছাত্র রাজনীতির অবদান আছে জানিয়ে বুয়েটের ছাত্র রাজনীতি চালু, সাম্প্রদায়িক রাজনীতির উত্থান বন্ধ এবং হল থেকে ইমতিয়াজ রাব্বিকে বেআইনি বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিও জানান সাবেক ছাত্র নেতারা। বিগত ২৮শে মার্চ থেকে বুয়েটের অচলাবস্থা এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রমকে বাধা সৃষ্টিকারীদের তদন্তের মাধ্যমে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুয়েটে নিষিদ্ধ হিজবুত তাহরীর শিবির সহ উগ্র মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধ করতে হবে এবং এদের মদত দানকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঈদের ছুটি যেভাবে আছে সেরকমই থাকছে, অফিসও খোলা থাকবে 9 এপ্রিল। তবে ঈদ যাত্রার সুবিধায় কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ছুটি বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ নাকচ করে এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে আমদানি রপ্তানি আইন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ আইন সহ মোট 4টি আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা আইন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন এবং আমদানি ও রফতানি আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। উপনিবেশিক আমলের আমদানি রফতানি আইনটির হালনাগাদ ও যুগোপযোগী করা হয়েছে। সেখানে সুনির্দিষ্ট পণ্যের পাশাপাশি সেবাকেও যুক্ত করা হয়েছে। প্রয়োজন মতো বিধি যুক্ত করতে পারবে বাণিজ্য মন্ত্রণালয়। আগের যে পণ্য ছিল এটা ছিল সেখানে শুধুমাত্র পণ্য অংশটা ছিল আর কি। এখানে এই বাণিজ্যিকভাবে যে সেবা যদি কেউ সেবা কার্যক্রম আনতে চায় সেক্ষেত্রেও এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেবা বলিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অধীন জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস চুক্তিতে বর্ণিত সংজ্ঞার্থ অনুযায়ী যে কোনো সেবা সরবরাহ বোঝাইবে। বৈঠকে আলোচনা হলেও ঈদের ছুটি বাড়ানো হয়নি। 8 এবং 9 তারিখ আগেও খোলা ছিল, সেটাই খোলা থাকবে আর কি। তো সাধারণত পরপর 3টি মাস 29 দিন হয় না। এই বছরে রমজান আমাদের 30 দিনে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আর কি। যারা ঐচ্ছিক ছুটি নির্ধারিত পদ্ধতিতে যারা আবেদন করতে পারেন তারা তো নিতেই পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার সংশোধন আনা ছাড়াও ব্রাজিলের সাথে একটি সমঝোতা চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনলাইন অ্যাপ্লিকেশন না হবে এবং সেই অনলাইনেই বাছাই প্রক্রিয়া চলবে আর কি। ওখানে একটা স্কোরিং সিস্টেম থাকবে, সেই স্কোরিং সিস্টেমে যারা নির্বাচিত হবেন তারাই প্রাপ্য হবেন। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে 21 মে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থীদের প্রত্যাহারের শেষ সময় 23 ও 30 এপ্রিল। ব্যালট পেপারের পাশাপাশি 9 জেলায় ইভিএমে ভোট হবে। ভোট সুষ্ঠু করতে ইসি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। সমস্ত উপজেলাগুলোতে ভোটারের সংখ্যা অধিক, অর্থাৎ 5 লক্ষাধিক। সেক্ষেত্রে আমরা একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োজিত করব। আর অনলাইন তো আমরা আগে থেকেই বলে দিয়েছি, সকল নির্বাচনের ক্ষেত্রেই স্থানীয় সরকারের বিশেষ করে 6ষ্ঠ উপজেলা পরিষদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে। যে সম্ভাব্য পদপ্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সেন্ড বাটনে ক্লিক করবে, সাথে সাথে তার সহকারী রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার ওখানে একটি মেসেজ যাবে। উনি ওটা দেখে ওটাকে গ্রহণ করে তাকে সম্ভাব্য বাছাইয়ের তারিখও তিনি অনলাইনে দিয়ে দিবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ব্যয়সীমা থেকে প্রায় 2.25 কোটি টাকা কম খরচ করেছে আওয়ামী লীগ। 7 জানুয়ারির ভোটে তাদের ব্যয় হয়েছে 2,76,78,120 টাকা। দুপুরে ইসিতে এ প্রতিবেদন দাখিল করে ক্ষমতাসীন দলটি। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুসারে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার 90 দিনের মধ্যে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করতে হয়। সোমবার দুপুরে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে ইসিতে এসে ব্যয় প্রতিবেদন জমা দেন আওয়ামী লীগের প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নেতারা। 2 শতাধিক প্রার্থী নিয়ে সংসদ নির্বাচন করা দল 4.5 কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে পারে বলে বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। 263টি আসনে প্রার্থী দেয়ায় সর্বোচ্চ ওই ব্যয়ের অনুমতি পায় আওয়ামী লীগ। তবে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ জানান, নির্বাচনী ব্যয় সীমিত করেছেন তারা। আমরা কিন্তু যা আমাদের ব্যয় করার ক্ষমতা ছিল তার থেকে কিন্তু এবার আমাদের কম ব্যয় হয়েছে। নির্বাচনে দলীয় তহবিল থেকে আওয়ামী লীগ ব্যয় করেছে 2,76,78,120 টাকা। মোট ব্যয়সীমা থেকে 1,73,21,880 টাকা কম খরচ করা হয়েছে। যখন কোনো জেলায় জনসভা হয়, ওখানকার যারা নেতৃবৃন্দ আছেন এবং ক্যান্ডিডেট তারাও নিজেরা কিছু দেয় বলেই খরচাটা কম হয়। পুরো খরচাটা দলীয় বা আমাদের অন্য দলে যেখানে 10 টাকা লাগে আমার সেখানে 2 টাকা লাগে।
কারণ দলের যে আনুগত্য আছে বিভিন্ন মহল থেকে খরচ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শুধুমাত্র ব্যয়ের প্রতিবেদন উল্লেখ করার কথা, আমরা সেই আইন অনুযায়ী ব্যয়ের প্রতিবেদন উল্লেখ করেছি। আয়ের বিষয়টি আমরা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যখন প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব আমরা উপস্থাপন করব, সেই নিরীক্ষিত প্রতিবেদনে আয়ের বিষয়টিও সেখানে উল্লেখ থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1,05,57,638 টাকা ব্যয় করেছিল আওয়ামী লীগ। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে 30 থেকে 35 হাজার টাকায় জাল সনদ বিক্রি করছিলেন কারিগরি বোর্ডের প্রধান কম্পিউটার অ্যানালিস্ট সহযোগী সহডিবির জালে ধরা। বরগুনায় হাসপাতালে নবজাতকের মৃত্যু, তড়িঘড়ি করে কর্তৃপক্ষের দাহ, ক্ষুব্ধ পরিবার। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। বিপর্যস্ত দেশের পুঁজিবাজার, চরম তারল্য সংকটেও বাজার থেকে অর্থ বের হয়ে যাওয়ার শঙ্কায় বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন এজন্য বেশি দায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্ত বাজার বান্ধব নয়। মেহেদী হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফের বড় দরপতন দেখল দেশের পুঁজিবাজার। সোমবার 68 পয়েন্ট কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক, বাড়ছে বিনিয়োগকারীদের হতাশা। সিডিবিএল এর তথ্য বলছে সক্রিয় থাকা 17,87,501টি বিউ হিসাবের মধ্যে গত সপ্তাহ শেষে শেয়ার শূন্য হয়েছে প্রায় 10,000 হিসাব। এতে ডিএসির মোট শূন্য বিউ হিসাবের সংখ্যা উন্নীত হয়েছে 3,52,219টিতে। এমন বাস্তবতায় মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি নেই বললেই চলে। যারা এসেছেন তারাও জানালেন হতাশার কথা। যা ছিল আগে, যা ছিল তার চেয়ে অনেক অনেক খারাপ হয়ে গেছে। আমাদের চালান না, আমাদের চালান তো অর্ধেক হয়ে গেছে। আমরা জানি না এই মার্কেট কবে ভালো হবে, খালি শুনতা যে ভালো হবে ভালো হবে। সরকার তো আমাদের দিকে কোনো সময় একটু তাকায় না। সে যখন দেখতেছে প্রতিদিন মার্কেট পড়তেছে, মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, তখন সে আর একটা আতঙ্কে কাজ করে যে কখন আমার পুরো টাকাটা না চলে যায়। তখন যা পায় তাই বিক্রি করে দিচ্ছে। এটা পাবলিকের কোনো দোষ নাই। বিশ্লেষকরা বলছেন সাধারণ বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার চেয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অপ্রাতিষ্ঠানিক আচরণ বাজারকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পজিশনগুলো আরও আগে নেওয়া ছিল, যেহেতু মার্কেটে একটা ম্যাসিভ কারেকশনের পরে ওই অবস্থাটা ছিল। সেখান থেকে তারা যখন দেখলো 20-30% মতো তাদের একটা প্রফিট আছে, তারা প্রফিটটাকে বুক করে জাস্ট একদম স্ট্রেট সাইডলাইনে চলে গেছে। অন্য কোনো স্ক্রিপ্ট বা অন্য কোনো সেক্টরে টাকা তারা দেয়নি। সেখান থেকে তারা চলে গেছে ট্রেজারি বিল বন্ডে, যেখানে কম্পারেটিভলি যে কোনো সময়ের চেয়ে এখন ইকোনমির বিভিন্ন ক্রাইসিসের কারণে অনেক হাই রেটে বড় করতে হচ্ছে বলে রেটটা সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, যেটা এভারেস্টের চেয়ে প্রায় 50% গ্রোথ হয়েছে। তবে তারল্য সংকটকালে বাজার থেকে অর্থ উত্তোলনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কিছু সিদ্ধান্তেরও সমালোচনা করছেন তারা। এমনি বাজারের অবস্থা খুবই খারাপ, যেখানে আমরা দেখছি যে কোনোভাবে 50-60 কোটি টাকার শেয়ারের ভলিউম হতে গেলেই বাজারে একটা বিরাট ধরনের ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ অনেকেই কিছু ফিক্সড আর্নিংসের জন্য বিভিন্ন জায়গায় টাকা ডাইভার্ট করেছে। এখন আবার দেখলাম 2600 কোটি টাকার একটা অনুমোদন আসলো। শেয়ারের দর কমতে থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জে গড় প্রাইস আর্নিং রেশিও বা পি নেমে এসেছে 11.6-এ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। 30 থেকে 35 হাজার টাকায় জাল সনদ ও নম্বরপত্র বিক্রি করছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামান। রাজধানীর মধ্য পীরেরবাগ থেকে সহযোগী সহ তাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক সনদ ও নম্বরপত্র, যেগুলো তৈরি সরঞ্জামও। এই চক্রে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত করবে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। জাল সনদপত্র পেতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামানের সঙ্গে এভাবেই মোবাইল ফোনে চুক্তি করছিলেন এক ব্যক্তি। দীর্ঘদিন ধরেই বোর্ড থেকে সনদপত্র তৈরির আসল কাগজপত্র চুরি করে রাজধানীর মধ্যপীরের বাগের ভাড়া বাসায় নিয়ে আসছিলেন তিনি। দালালের মাধ্যমে চুক্তি হওয়ার পর ওই বাসায় কম্পিউটারে কারিগরি শিক্ষা বোর্ডের আসল কাগজে নকল সনদপত্র তৈরি করে দিচ্ছিলেন শামসুজ্জামানের বেতনভুক্ত কর্মচারী। শামসুজ্জামান যেভাবে বলেন সেভাবেই সনদ তৈরির স্বীকারোক্তি ফয়সালের।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব শামসুজ্জামান, ওনার কাছ থেকে বেতন নিয়ে চাকরি করি। যে ডাটাটা আমাকে দেয় বলে দেখায় দেয়, আমি সেটা করে প্রিন্ট করে ওনাকে দিয়ে দেই, অথবা সে যার কাছে দিতে বলে তার কাছে দিয়ে আসি। পরে বোর্ডের মূল সার্ভারে সেসব সনদপত্র যুক্ত করে দিচ্ছিলেন শামসুজ্জামান। অনলাইনে আপডেট করে সেটা প্রিন্টের ব্যবস্থা করে ছাত্রছাত্রীকে দেওয়া হয় এবং এই সার্টিফিকেট এটা অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকেই এটা ভেরিফাই করে দেওয়া হয়। এই কাজের জন্য 30-35 হাজার টাকা থেকে শুরু করে 50-60 হাজার টাকা পর্যন্ত এটা নেওয়া হয়ে থাকে। গেল রাতে পাশের নিজ বাসায় অভিযানে বিপুল সংখ্যক সনদ ও নম্বরপত্র এবং সেগুলো তৈরির সরঞ্জাম সহ শামসুজ্জামান ও ফয়সালকে গ্রেপ্তার করেছে ডিএমপি গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনে সার্চ দিলে এই সনদপত্র আসল দেখাবে বলছে ডিবি পুলিশ। একজন সিনিয়র মোস্ট লোক যিনি বোর্ডের কম্পিউটারের চিফ, সেই লোক বছরের পর বছর এই কাজগুলো করেছে। আমাদের ধারণা সেও স্বীকারও করেছে 5,000-এর বেশি এরকম বিক্রি করেছে। এটা আরও বেশি হতে পারে। এই কাজটার সাথে কারা কারা জড়িত আছে আমরা খতিয়ে দেখবো। আমরা এইরকম দুর্বৃত্তরা সেই সার্টিফিকেট বিক্রি করে দিয়ে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিবে, আমরা তো সেটা দিব না। আমরা অবশ্যই গভীরে যেতে চেষ্টা করব। এসব ঘটনায় স্পর্শকাতর উল্লেখ করে ডিবি প্রধান আরও জানান, তার পেছনে কারিগরি শিক্ষা বোর্ডের অন্য কোনো কর্মকর্তা জড়িত আছেন কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের সাথে আরও কারা জড়িত, বোর্ডের অন্যান্য কোনো কর্মকর্তা জড়িত কিনা, তাকে সে প্যাট্রোনাইজ করছেন কিনা, এবং এই টাকাগুলি যে প্রতিটা সার্টিফিকেটের পেছনে যে সে প্রায় 35,000-50,000 টাকা ইনকাম করছেন, এটা তার ভাগ কাউকে দিচ্ছেন কিনা, আমরা সবগুলি তদন্তে আমরা নিয়ে আসবো। একেএম শামসুজ্জামানের কাছ থেকে জাল সনদ কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন অনেকেই, আবার উচ্চশিক্ষার জন্য ভর্তিও হয়েছেন কেউ কেউ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। মোংলা 175 টন সরকারি চাল নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড এমভি সাফিয়া থেকে চাল উত্তোলন চলছে। সকাল 7টা থেকে চাল উত্তোলনের কাজ শুরু হয়। রোববার দুপুরে পরশুন নদের ত্রিমোহনায় বাল্কহেডটি পৌঁছালে কার্গো লাইটার জাহাজ এমভি শাহজাদা ধাক্কা দেয়। এতে চালসহ ডুবে যায় এমভি সাফিয়া। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 5 নাবিকও সাঁতার কেটে খুলে উঠতে সক্ষম হন। পরে সন্ধ্যার দিকে এমভি শাহজাদা লাইটার জাহাজটিকে জব্দ করে নৌ পুলিশ। ঈদ উপলক্ষে দরিদ্র অসহায়দের জন্য খুলনা সরকারি খাদ্য গুদাম থেকে 175 টন চাল নিয়ে মোংলা যাচ্ছিল এমভি সাফিয়া। রিপান্ত শর্মিষ্ঠা দম্পতির সংসারে নতুন অতিথির আগমনী আনন্দ মিলিয়ে গেল বিষাদের কান্নায়। পৃথিবীর আলো দেখার 1 ঘন্টার মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়ে নবজাতক সন্তানটি। বাবা রিপান্ত ঘোষের অভিযোগ, সিজারিয়ান ডাক্তারের ভুল চিকিৎসায় তার শিশুর মৃত্যু হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসক বিষয়টি অস্বীকার করেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ব্যাংকার দম্পতি রিপান্ত ঘোষ ও শর্মিষ্ঠা রানী চাকরির সুবাদে বসবাস করেন বরগুনায়। রোববার দুপুরে অন্তঃসত্ত্বা শর্মিষ্ঠা রানীকে বরগুনার বটতলা এলাকার আল রাজি ক্লিনিকে ডাক্তার তাজকিয়া সিদ্দিকার তত্ত্বাবধানে ভর্তি করা হয়। দুপুর 1টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তখন শিশুর কান্নার শব্দ এবং সিস্টারদের কাছে নবজাতকের সুস্থতার কথা শোনেন পরিবারের সদস্যরা। এরপরেই হঠাৎ অসুস্থ হয়ে দুপুর 2টার দিকে মারা যায় নবজাতক। সন্তান হারানোর আকস্মিকতায় বিহ্বল বাবাকে রেখেই তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষের লোকজন শ্মশানে নিয়ে যায় নবজাতককে। আমি যখন গেছি তখন সে জীবিত রয়েছে, তখন তার আরও ট্রিটমেন্ট যদি অনেক করা হতো তাহলে অবশ্যই সে বাঁচত। আমার কলিগের সাথে কথা বলে তাড়াহুড়া করে দাফনটা দিল। এটা আমার কাছে মানসিক দিকে আমি কোনো তৃপ্তি পাইনি এবং আমার মনের দিক দিয়েও এখন আমি ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে আল রাজি ক্লিনিক কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। এদিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। তো 37 উইক্সে সিজার করাটা এখানে ঠিক হবে না, আপনারা এই বাচ্চা ইয়েতে নিয়ে যান, বরিশাল নিয়ে যান। তখন ওরা বলছে যে আমাদের এখানে কোনো লোকজন নাই, এই সিজার আমাদের পক্ষে বরিশাল যে করা সম্ভব না। শিশু ডক্টর বলছে বাচ্চা তো প্রিমেচিউর, তারপরে ওর মার ভিতরে যে পানি থাকে ওই পানিটা ভেঙে গেছে, ভিতরে ও পানি খাইয়া লাঞ্চের ভিতরে গেছে পানি, এই জন্য শ্বাস বন্ধ, শ্বাস আটকে গেছে। এ বিষয়ে সিভিল সার্জন বলেন 37 সপ্তাহে সিজার করা যেতে পারে, তবে নবজাতকের মৃত্যুর বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার কাছে যদি এরকম অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করব, তদন্ত করে যদি ডাক্তারের বা চিকিৎসার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই রকম বিধিমতো ব্যবস্থা হবে। এ ঘটনায় চিকিৎসকের বিচার দাবি করেছে মৃত নবজাতকের বাবা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ আনন্দে মেতে উঠতে সবাই ব্যস্ত পছন্দের কেনাকাটায়। উৎসবকে পরিপূর্ণ করতে অনেকে ভিড় করছেন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতেও। আর এই কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ঝটপট ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদের খুশিতে সামিল হতে পছন্দের পণ্য কেনার পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত অনেকেই। সে তালিকায় যোগ হয়েছে ইলেকট্রনিক্স পণ্য। বেড়েছে এসবের চাহিদা। রাজধানীর বাংলা মোটরে বাটারফ্লাই শোরুমে আছে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্যের সমাহার। এখানে আছে ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এসি সহ আরো অনেক কিছু। আর ঈদ কেনাকাটায় মেতে উঠতে বিকাশ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ কিছু অফার ও ডিসকাউন্ট। নির্দিষ্ট আউটলেট থেকে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ক্রেতারা কুপন কোড লিখে যোগ করে বিকাশ পেমেন্টে উপভোগ করতে পারবেন 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বেশ ভালোই লাগছে, অফার পেতে ভালোই লাগে, বাট সেটা অফার 1 টাকা হোক বা 500 টাকা হোক এটা কোনো বিষয় না, বাট অফারটা বা কোনো কিছু ক্যাশব্যাক পাওয়াটাই একটা আনন্দের। যেহেতু বিকাশ পেমেন্ট করলে আমরা একটা ক্যাশব্যাক পাবো, সেহেতু আমি বিকাশেই পেমেন্ট করব। ওয়ালেটবিহীন ঝামেলাবিহীন যে সুবিধাটা পাচ্ছি সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা খুব সহজে সেটা করতে পারি। বিকাশের এই ক্যাশব্যাক অফার কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করে। এসিটার বেশি চাহিদা, যেহেতু গরম পড়ছে, গরমের জন্য এসিটার বেশি চাহিদা, এবং বিকাশ পেমেন্টের জন্য বিকাশে যে সুবিধাটা দিছে এই সুবিধার জন্য কাস্টমার বিকাশে পেমেন্টও করতেছে। কুপন কোডটা E24 দিলে তখন একটা কুপন ব্যাক আসে, তাহলে আপনি নেক্সট যখন পেমেন্টটা করবেন তাহলে আবার ক্যাশব্যাকটা ফেরত আসবে, হয়তো 100 টাকা থেকে আবার 500 টাকা পর্যন্ত। আগামী 10 এপ্রিল পর্যন্ত এই অফার চলবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুনামগঞ্জের দিরাই জলমহলে মানা হচ্ছে না ইজারা নীতিমালা, বড় আবাদ নিয়ে শঙ্কা। ধ্বংসস্তূপে পরিণত করে গাজার হাসপাতাল ছাড়ল ইসরায়েলি সেনারা, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল তেল আবিব। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। যমুনার পাড়ে 68 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সৌর বিদ্যুৎ প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানির এই প্রকল্প থেকে মে মাস নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জে প্রায় 214 একর জমিতে গড়ে উঠেছে সৌর বিদ্যুৎ প্রকল্পটি। হাফিজউদ্দিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। যমুনা নদীর তীরে সারিবদ্ধভাবে 27,000 পিলারে বসানো হচ্ছে 1.5 লক্ষাধিক সোলার প্যানেল। প্রতি মার্কিন ডলার 105 টাকা বিনিময় হারে প্রায় 921 কোটি টাকার এই প্রকল্পের 50% মালিকানা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং বাকি অর্ধেকের মালিক চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মিশনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। গতানুগতিক পিলারের বদলে সুউচ্চ পিলার ব্যবহার করা হয়েছে এই প্রকল্পে। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্যানেলের নিচের জমি কৃষিকাজের জন্য উপযোগী রাখতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জায়গাতে আপনার 6 মাসের মতো পানিতে ডুবে থাকে বর্ষার সময়, তো এই জায়গাতে মানে ওরকম কোনো ফসলও হতো না। তো এই জায়গাটা বিবিএর জমি, অব্যবহৃত জমি ছিল। আমরা বিবিএ থেকে লিজ নিয়ে এখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছি। অবশ্যই এখানকার আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে এটা। এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি এই প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে 11 টাকা 22 পয়সা দরে। সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক বিসিআরসিএল এর প্রথম বিদ্যুৎ প্রকল্প। তার ইনভার্টার বা ট্রান্সফরমার যা আছে আর কি সবই মানে আপগ্রেড কোম্পানি থেকে,
সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার এখানে ওই গ্রিডে ভার ইনজেকশনের জন্য আলাদা ইকুইপমেন্ট রাখা আছে, যেটা সাধারণত অন্য কোনো প্ল্যান্টে থাকে না। এর মধ্যে প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। সব ঠিক থাকলে আগামী মে মাস নাগাদ এই প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যেসব মালামালের ছিল, ঘাটতি ছিল, সবই এসে গেছে। আমরা আশা করি মে মাসের দিকে এটা চালু করতে পারবো। এখানে যেহেতু 6 মাস এটা পানির নিচে থাকে জায়গাটা, সেই জন্য এখানে মৎস্য চাষ করা যেতে পারে এবং এমনভাবে পাইলগুলা বসানো হয়েছে, পাইলের রোগুলা এমনভাবে বসানো হয়েছে যাতে একটা নৌকা ইজিলি চলাচল করতে পারে। সব মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় 1000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড BCRCL এর। 2041 সালের মধ্যে সরকারের যে পরিকল্পনা নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ সরবরাহ করা, এই পরিকল্পনা বাস্তবায়নে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন, এখন অপেক্ষা জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, 68 মেগাওয়াট সোলার পার্ক, সিরাজগঞ্জ। ইজারা নীতিমালা না মেনে বিল শুকিয়ে মাছ ধরছেন সুনামগঞ্জ জামালগঞ্জের দিরাই চাতল জলমহালের ইজারাদাররা। এতে পানি সংকটে পড়বে বোরো আবাদ, নষ্ট হবে মৎস্য সম্পদও। জেলা প্রশাসনের লিখিত অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দিরাই চাতল জলমহলের পানি দিয়ে জমিতে সেচে দেন সুনামগঞ্জের 3 উপজেলার কৃষকরা। জলমহলটির দেশি মাছে নিজেদের চাহিদা মিটিয়েও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকে। তবে জলমহল শুকিয়ে ইজারাদারদের মাছ ধরার পরিকল্পনায় শঙ্কিত কৃষক জেলেরা। বিলটা শুকাইলেন তা আমরা পানি পাইতাম না, পানি না পাইলে তো আমরা 400 একর জমিন পানি না পাইলে এই মারাত্মক ক্ষতি হইব। টন মেশিন আইনা দিরাই বিল ফিচা এরা যাইতেছে, আমরা তো বিপদ হলাই যাইতেছে। নীতিমালা অনুসারে 3 বছরে একবার 5 ফুট পানি রেখে মাছ ধরতে পারবেন ইজারাদার। তবে সেটি মানছে না ইজারাদার জগন্নাথপুর, নোয়াগাঁও, নলুয়ারপাড়, হরিনগর মৎস্য সমিতি। শ্যালো মেশিন লাগিয়ে শুকানো হচ্ছে জলমহাল। জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। এলাকার পক্ষ থেকে তারা নিষেধবাধা করতেছি, তারা আমরা নিষেধবাধা শুনে না। স্থানীয়রা জানান, জলমহল রক্ষার দাবিতে জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পানি যদি খরা দেয় তো আর পানিও পাইতাম না একবারে। নিয়ম অমান্য করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। শুকিয়ে মাছ ধরা আমরা সবসময় এটা নিষেধ করি এবং আমাদের আইনেও নিষেধ আছে এবং জলমহল যে চুক্তি হয় সেখানেও নিষেধ আছে। এগুলোকে বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি ও জলজ বৈচিত্র্য বাঁচাতে বিল শুকিয়ে মাছ আহরণ বন্ধে আইনের প্রয়োগ চান স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। মেহেরপুরের সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় 2 বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদবিল গ্রামের ওই 2 জন বাইসাইকেলের প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস কাটতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাক চালক বাবুল হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। 2 জনের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। শেষ করছি ঘোড়ার মেলার খবর জানিয়ে। জয়পুরহাটের আক্কেলপুরে জমজমাট 500 বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দোল পূজার মাসব্যাপী এ মেলায় নানা জাতের ঘোড়া নিয়ে হাজির দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। একই সঙ্গে মেলায় ঘোড়ার দৌড় দেখতেও আসছেন দূর দূরান্তের হাজারো দর্শনার্থী। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আকর্ষণীয় এই ঘোড়াটির নাম বাহাদুর। তাকে বিক্রি করতে আক্কেলপুরের ঘোড়ার মেলায় এসেছেন নওগাঁর ধামইরহাটের আব্দুল মজিদ। দাম হাঁকিয়েছেন 9 লাখ টাকা, তবে 5 লাখের বেশি দিতে রাজি নন ক্রেতারা। এই ঘোড়ার নাম বাহাদুর এবং এই ঘোড়া নাম হলো মালওয়ারের তাজি, উচ্চতা 60 ইঞ্চি, দাম 9 লক্ষ টাকা, আর বলতে 6 লক্ষ টাকা। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ অন্য জেলাগুলোর ব্যবসায়ীরাও এসেছেন ঘোড়া কেনাবেচা করতে। একটি ঘোড়া বিক্রি হচ্ছে 50,000 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত, তবে দাম এবার কিছুটা কম। গত বছরের
তুলনামূলক হিসেবে এই বছর বেচা বিক্রি খুবই কম। আমরা সিরাজগঞ্জ থেকে আসি, এই মেলাত ভালো ভালো ঘোড়া পাওয়া যায়, এই কারণে এই মেলাত ঘোড়া কিনতে আসি। আমরা এই মেলা বহুদিন ধরে করি, প্রায় 20 বছর থেকে বেচা কিনা খুব ভালো হয়। আমি ঘোড়া আনছি 15টা, ওরা বেচছি 60টা আর 8টা ফেরত যাচ্ছে। আমরা নিয়ে এসেছি দেশি ঘোড়া ছোট, এগুলো বিক্রি করছি 3টে আর ঘোড়া আনছি 6টা। বাহাদুর, বাদশাহ, বিজলি সহ বাহারি সব ঘোড়া ও সেগুলোর দৌড় দেখে বেশ খুশি দর্শনার্থীরাও। মেয়েকে নিয়ে আসলাম ঘোড়া দেখতে, ঘোড়া দেখলাম, অনেক ভালোই লাগছে। উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা। দাদার সাথে মেলাতে এসেছি, অনেক বড় বড় ঘোড়া দেখতে, খুব বড় বড় ঘোড়া, আমাকে খুব ভালো লাগছে। আমি এই গুমরাপুরের মেলাতে ঘোড়া নিয়ে এসেছি, এই মেলার অনেক দিন থেকে আমার ভালো লাগে। মেলার নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ ভালো রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রাও। বিভিন্ন প্রজাতির ঘোড়া, যেমন তেজি ঘোড়া, ভুটিয়ান ঘোড়া, ইন্ডিয়ান ঘোড়া, দেশি প্রজাতির হরেক রকম ঘোড়া মেলাতে বেচা কিনা হয়। ফাল্গুন মাস শেষে শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় 4 থেকে 5 হাজার ঘোড়া কেনা বেচা হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই, নিষিদ্ধের প্রজ্ঞাপন হাইকোর্টের স্থগিত। ঈদের আগে 9 এপ্রিল ছুটি থাকছে না, আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 21 মে। 7 জানুয়ারির ভোটে ব্যয় সীমার চেয়ে 1.25 কোটি টাকা কম খরচ আওয়ামী লীগের, ইসিতে বিবরণী জমা। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার রানের পাহাড়, 455 রানে পিছিয়ে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।